ফিজিক্সে আমরা প্রথমে ইউনিট অ্যান্ড মেজারমেন্ট করেছিলাম, তারপরে এখন আমাদের সেকেন্ড চ্যাপ্টার হচ্ছে মোশন। মোশন প্রথমে কয় ধরনের হয়? দ্য টাইপ অফ মোশন: রেক্টিলিনিয়ার মোশন, রোটেশনাল মোশন, অসকিলেটরি মোশন। এই মোশনগুলো কোনটা কীরকম? রেক্টিলিনিয়ার মোশন হচ্ছে মোশন অফ স্ট্রেইট পাথ, মানে একটা জিনিস যদি সোজা যেতে থাকে সেই মোশনটা হচ্ছে তার রেক্টিলিনিয়ার মোশন। যেহেতু এখানে লিনিয়ার বলা আছে, আমরা এখান থেকে একটা হিন্ট পেয়ে যাচ্ছি যে এটা মানে একটা লাইন ওরিয়েন্টেডই কিছু হবে। তো রেক্টিলিনিয়ার মোশন হচ্ছে মোশন অফ স্ট্রেইট পাথ। তারপরে হচ্ছে রোটেশনাল মোশন। রোটেশনাল মোশন যেরকম একটা ফ্যান ঘুরছে, এখন একটা ফ্যানের একটা ব্লেডের মধ্যে যদি আমরা কিছু রেখে দিই তাহলে পরে ওই জিনিসটার আমরা বলবো রোটেশনাল মোশন হচ্ছে। যেরকম আমরা পৃথিবীতে আছি, পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে, পৃথিবীর সাথে সাথে আমাদেরও কিন্তু একটা রোটেশনাল মোশন হচ্ছে। তারপরে হচ্ছে অসকিলেটরি মোশন, এটা হচ্ছে মোশন অফ ফরওয়ার্ড অ্যান্ড ব্যাকওয়ার্ড। আচ্ছা, এখন তো তাও অটোমেটিক গাড়ি এসে গেছে, কিন্তু কয়েকদিন আগে অবধি আমরা দেখতাম গিয়ার, গাড়ির যেই গিয়ারগুলো থাকে সেটা সামনে পিছনে টানাটানি করে লোকে, মানে একটা পার্টিকুলার লয় থাকে, কিন্তু আমি বোঝানোর জন্য বলছি যে সামনে পিছনে টানাটানি করে। অটোমেটিক গাড়িতেও হয়, সামনে পেছনে এটাকে নিয়ে ঘোরাতে হয়। তো এই যে সামনে পেছনের মোশনটা, ফরওয়ার্ড অ্যান্ড ব্যাকওয়ার্ডের যে মোশনটা, এই মোশনটাকে বলা হচ্ছে অসকিলেটরি মোশন। এই মোশন অফ ফরওয়ার্ড অ্যান্ড ব্যাকওয়ার্ড। এতটুকু বোঝা গেছে কি কি মোশন আছে আমাদের এখানে। আচ্ছা, এখন আমরা আসি একটু কোয়ান্টিটিতে। একটা হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি, একটা হচ্ছে স্কেলার কোয়ান্টিটি। একটা হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি আর একটা হচ্ছে আমাদের স্কেলার কোয়ান্টিটি। কোনটা কীরকম? আগে আমরা স্কেলার কোয়ান্টিটিতে আসি। অনলি ম্যাগনিটিউড। ম্যাগনিটিউডের মানে হচ্ছে গিয়ে বিস্তার। যেই কোয়ান্টিটিগুলো বিস্তারের ওপরেই খালি নির্ভর করে সেই কোয়ান্টিটিগুলোকে স্কেলার কোয়ান্টিটি বলা হয়, যেরকম টাইম, মাস, ডিস্টেন্স। একটা জিনিস দেখো। আর আচ্ছা, ভেক্টরে হচ্ছে ম্যাগনিটিউড প্লাস ডিরেকশন, মানে ভেক্টরে বিস্তারও যেরকম দরকার হয় তেমনি ডিরেকশন, দিকও দরকার হয়। কিভাবে বুঝবো? সব থেকে ভালো এটা বোঝার উদাহরণ হচ্ছে গিয়ে উদাহরণ দিয়ে বোঝা। টাইম, মাস, ডিস্টেন্স। টাইম, এই টাইমটা বুঝতে গিয়ে কি আমাদের কোনো দিকের দরকার হয়? যে এখন কটা বাজে? এখন বাজে হচ্ছে 7টা। এই 7টা মানে কি 7টা উত্তর দিক, 7টা দক্ষিণ দিক, 7টা দক্ষিণ পূর্ব দিক, এরকম তো হয় না। সবখানেই 7টা হয়, মানে আমি লোকাল টাইমের কথা বলছি। এখন তোমরা এটা বলো না যে গ্রিনিচ মেন টাইম তো 5.5 ঘন্টা, ওগুলো না। আমি বলছি যে একটা পার্টিকুলার টাইমে গ্রিনিচের যেই সময়, তার সময়ের অনুযায়ী সেই সময়টা খালি ম্যাগনিটিউডের বিস্তারের উপরেই ডিপেন্ড করে। আমাদের এখানেও সময়টা ম্যাগনিটিউড বা বিস্তারের উপরেই ডিপেন্ড করছে, কোনো রকম দিকের উপরে ডিপেন্ড করে না। আমরা এভাবে বলি না যে 8:05 পূর্ব দিক বা 10:15 পশ্চিম দিক, এভাবে আমরা কিন্তু টাইমটাকে মেজার করি না। মাসটাও দিকের উপরে নির্ভর করে না। ভর যেটা, ভরও কিন্তু দিকের উপরে নির্ভর করে না। এবং ডিস্টেন্সটাও দিকের উপরে নির্ভর করে না। কেন দিকের উপরে নির্ভর করে না? আর ডিস্টেন্স আর ডিসপ্লেসমেন্টের মধ্যে পার্থক্য কি আছে সেটা আমরা আসবো, কিন্তু কিছুক্ষণ পরে আসবো। আগে আমরা দেখি ডিস্টেন্স নিয়ে। দূরত্ব তুমি উত্তর দিকেই যাও না কেন বা উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, তুমি যেই দিকেই যাও না কেন, দূরত্ব কিন্তু তোমার সবখানেই সেম হবে। তাই ডিস্টেন্স কখনো দিকের উপরে নির্ভরশীল নয়। সেই জন্য টাইম, ডিস্টেন্স, মাস এগুলো হচ্ছে সব স্কেলার কোয়ান্টিটি বা স্কেলার রাশি। এখন আমরা আসি ভেক্টর রাশি বা ভেক্টর কোয়ান্টিটি। কি জিনিস? ভেক্টর কোয়ান্টিটি হচ্ছে ম্যাগনিটিউড প্লাস ডিরেকশন। এখন ম্যাগনিটিউড মানে হচ্ছে বিস্তার এবং ডিরেকশন মানে হচ্ছে দিক। যেই সমস্ত রাশির দিক এবং বিস্তার দুটোই থাকবে বা বিস্তার এবং দিকের ওপর নির্ভর করবে যেই সমস্ত রাশি, সেগুলোকেই বলা হবে ভেক্টর রাশি। যেরকম ফোর্স কেন? এটা ভূপৃষ্ঠ বা মাটি। এখান থেকে আমি যদি একটা 10 কেজির ইটকে উপরের দিকে তুলতে যাই তাহলে কিন্তু আমাকে অনেক বেশি ফোর্স দিতে হচ্ছে। কেন? কারণ গ্র্যাভিটেশনাল ফোর্সটা এই দিকে আছে, তাই না?
গ্র্যাভিটেশনাল ফোর্সটা নিচের দিকে আছে, বাট এই পার্টিকুলার জিনিসটাকে আমি উপরের দিকে তোলার চেষ্টা করলে পরে আমাকে অনেকটাই ফোর্স দিতে লাগবে। কিন্তু সেখানেই যদি আমি এটাকে ওপর থেকে নিচে আনার চেষ্টা করি, মানে এটা ধরো 10 ফিট উচ্চতায় আছে, 10 ফিট উচ্চতায় আছে, এটাকে আমি নিচে আনার চেষ্টা করছি, সেখানে কি আমার খুব একটা ফোর্স দিতে হবে? না, ছেড়ে দিলে আপনি গ্র্যাভিটেশনাল ফোর্সের জন্য সেটা নিচে এসে যাবে, আমার খুব একটা এফোর্ট কিন্তু সেখানে দেওয়ার দরকার নেই। তাহলে এখান থেকেই বোঝা যাচ্ছে যে ফোর্সটা বিস্তার বা ম্যাগনিটিউডের উপরে নির্ভর করছেই, প্লাস ডিরেকশন, ফোর্সটা কোন দিকে লাগছে সেটার উপরেও কিন্তু নির্ভর করছে। সেই জন্য ফোর্স হচ্ছে একটা ভেক্টর রাশি। ডিসপ্লেসমেন্ট বা সরণ, সরণ কাকে বলে? সরণ হচ্ছে ধরো এখানে তোমার বাড়ি হচ্ছে এটা, ঠিক আছে, তুমি বাড়ির থেকে বেরিয়ে বাজারে গেলে, বাজার থেকে বেরিয়ে কলেজে গেলে, কলেজ থেকে বেরিয়ে অফিসে গেলে, অফিস থেকে বেরিয়ে আবার বাড়িতে আসলে, ঠিক আছে। তো এবার তুমি যদি অফিস থেকে বেরিয়ে আবার বাড়িতে এসো, তুমি শুরু করেছিলে কোথার থেকে? বাড়ির থেকে, তাই না? তুমি শুরু করলে বাড়ির থেকে আর শেষ করলে কোথায় এসে? বাড়িতে এসে। তার মানে তোমার, আমরা যদি বলি যে ডিস্টেন্স এতটা কভার হয়েছে, যে এতটা গোটাটা ডিস্টেন্স কভার হওয়ার পরেও কিন্তু তোমার ডিসপ্লেসমেন্ট জিরো। কেন জিরো? কারণ তুমি যেখান থেকে শুরু করেছো সেখানেই গিয়ে শেষ করেছো। ডিসপ্লেসমেন্টের সংজ্ঞা হচ্ছে যে একটা বস্তু একখান থেকে যদি মোশন শুরু করে, তাহলে সে তার ফার্স্ট পার্ট, মানে যেখান থেকে শুরু করলো ফার্স্ট পয়েন্ট, এবং লাস্ট পয়েন্ট যেখানে গিয়ে থামলো, সেটার মাঝখানের ডিস্টেন্সটাই হচ্ছে কিন্তু ডিসপ্লেসমেন্ট। আরেকটা এক্সাম্পল দিই আমি। আমার বাড়ির থেকে অফিসের দূরত্ব প্রায় 15 কিলোমিটার। আমার বাড়ির থেকে অফিসের ডিস্টেন্স, মানে আমার বাড়ি এটা, অফিস এটা। এবার এই বাড়ির থেকে অফিসে যেতে গেলে আমার 15 কিলোমিটার ট্রাভেল করতে হয়। রাস্তা দিয়ে গেলে পরে, রাস্তা কখনোই সোজা যায় না, তেড়ে বেঁকে যায় অল্প। কিন্তু এই 15 কিলোমিটারটাই যদি আমি আমার বাড়ির থেকে অফিসের একটা সোজা দাগ টানি, তাহলে পরে কিন্তু এই 15 কিলোমিটারটাই এটা 10 কিলোমিটার হয়ে যাচ্ছে। বাট সেখানেই যদি আমি তেড়ে বেঁকে, মানে রাস্তা দিয়ে যাচ্ছি, তাহলে পরে কিন্তু সেটা 15 কিলোমিটার হচ্ছে, তাই তো? এটা হচ্ছে 10 কিলোমিটার। তো এই যে 15 কিলোমিটারটা হচ্ছে, সেটা হচ্ছে আমার ডিস্টেন্স, যেটা আমি অতিক্রম করছি। আর ডিসপ্লেসমেন্ট হচ্ছে এইখান থেকে এতটুকুটা, মানে আমার প্রথম পয়েন্ট, এটা হচ্ছে আমার ফার্স্ট পয়েন্ট। আমার ফার্স্ট পয়েন্ট থেকে লাস্ট পয়েন্টে যেখানে আমি থামলাম, সেটার ডিস্টেন্সটা কতটুকু, সেটা হচ্ছে আমাদের ডিসপ্লেসমেন্ট। সেই জন্য তুমি একটা জিনিস ভালো মতো চিন্তা করলে পরে বুঝতে পারবে যে ডিসপ্লেসমেন্টটার জন্য কিন্তু দিকটা ডিপেন্ড করছে না, যে কোন দিকে আমি যাচ্ছি তার উপরে কিন্তু ডিপেন্ড করছে আমার সরণ কতটুকু হবে। যেরকম এখানে আমি সার্কুলার পথে একটা শুরু করেছিলাম, তাই আমি সার্কুলার পথে গিয়ে শেষ হয়েছে, বাড়ির থেকে বেরিয়ে আবার বাড়িতেই ঢুকে পড়েছি। সেই জন্য আমার ফার্স্ট পয়েন্ট আর আমার লাস্ট পয়েন্ট কিন্তু সেম, বাড়িটা। সেই জন্য আমার এখানে সরণ বা ডিসপ্লেসমেন্ট হচ্ছে জিরো। এতটুকু ক্লিয়ার? আচ্ছা, এখন এক্সিলারেশন, ত্বরণ কি জিনিস, বা এক্সিলারেশনের পরে আরেকটা জিনিস অ্যাড করা যেতে পারে, সেটা হচ্ছে ত্বরণ একটা হচ্ছে মন্দন বা রিডাকশন। রিডাকশন বা মন্দন, রিডাকশন। এই এক্সিলারেশন অ্যান্ড এই রিডাকশন দুটো কি জিনিস? এক্সিলারেশন হচ্ছে দ্য রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি। এক্সিলারেশন অ্যাকচুয়ালি, এক্সিলারেশন পজিটিভ হয় আর নেগেটিভ হয়। এক্সিলারেশনের পজিটিভটা হচ্ছে গিয়ে এক্সিলারেশনের নেগেটিভটা হচ্ছে গিয়ে মন্দন, আর এক্সিলারেশনের পজিটিভটা হচ্ছে গিয়ে ত্বরণ। এক্সিলারেশন যদি পজিটিভে হয় তাহলে পরে সেটা ত্বরণ, এবং এক্সিলারেশন যদি নেগেটিভে হয় তাহলে পরে সেটা হচ্ছে মন্দন। বোঝা গেছে? এখন এক্সিলারেশনটা কি জিনিস আমরা আরেকটু ভালো করে বুঝে নিই। দ্য রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি, মানে গতিবেগ যেই হারে বৃদ্ধি পাচ্ছে সেটাকে এক্সিলারেশন বলা হয়। তো যেহেতু এখানে গতিবেগ এবং যেই হারে বৃদ্ধি পাচ্ছে, তো এখানে আমরা স্বভাবতই বলতে পারি যে এক্সিলারেশন ইজ ইকুয়াল টু ভি বাই টি। কেন ভি বাই টি?
কারণ ভেলোসিটি মানে হচ্ছে গতিবেগ, ভেলোসিটি মানে হচ্ছে গতিবেগ ডিভাইডেড বাই টাইম। তো অ্যাক্সেলারেশন ইজুকাল টু গতিবেগ ভাগ সময় হলে পরে আমরা কিন্তু রেটটা পেয়ে যাব যে কত রেটে এটা বাড়ছে বা কমছে, ঠিক আছে। এবার ভেলোসিটি যত আছে তার তুলনায় যদি টাইমটা বেশি হয় বা কম হয় তার উপরে নির্ভর করবে যে এটা পজিটিভ না নেগেটিভ। এই যে ভেলোসিটি পরিবর্তনের যেই হার সেটা যদি পজিটিভ হয় তাহলে পরে সেটা আমরা ত্বরণ বলবো, আর ভেলোসিটি পরিবর্তনের হার যদি নেগেটিভ হয় সেটাকে আমরা মন্দন বলবো। এতটুকু খুব ক্লিয়ার। আর এ ইজ ইকুয়াল টু ডেল্টা ভি বাই ডেল্টা টি, মানে এ ইজ ইকুয়াল টু টোটাল ভেলোসিটির পরিবর্তন যেটা ডিভাইডেড বাই টোটাল টাইমটা বা টাইমের পরিবর্তনটা, সেটাকে আমরা বোঝাচ্ছি হচ্ছে এ ইজ ইকুয়াল টু ডেল্টা ভি বাই ডেল্টা টি দিয়ে। এটা তাহলে আমরা কি কি দেখলাম? আমরা মোশন দেখলাম। মোশন 3 রকমের হয়। রেক্টিলিনিয়ার মোশন, যেটা আর কি স্ট্রেট পথে যে মোশনটা হয় সেটা। তারপরে হচ্ছে রোটেশনাল মোশন, যেটা হচ্ছে মোশন অফ সার্কুলার পাথ, সার্কুলার পাথে যেই মোশনটা হয় সেটা হচ্ছে রোটেশনাল মোশন। এবং অক্সিলেটরি মোশন হচ্ছে ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড, সামনে পেছনে যাওয়ার যেই মোশনটা থাকে সেটা হচ্ছে অক্সিলেটরি মোশন। তারপরে আমরা কি কি দেখলাম? ভেক্টর। ভেক্টর কি জিনিস? যার মান এবং দিক দুটোই থাকে সেটাকে ভেক্টর রাশি বলা হয়, যেরকম ফোর্স, ডিসপ্লেসমেন্ট এক্সেট্রা এক্সেট্রা। আর স্কেলার রাশি কীরকম? যার দিকের দরকার নেই, খালি মান বা বিস্তারটা থাকলে বড়ই হলো, যেরকম টাইম, মাস, ডিস্টেন্স প্রভৃতি। এক্সিলারেশন কি জিনিস? এক্সিলারেশন হচ্ছে গতিবেগ বা ভেলোসিটি চেঞ্জ হওয়ার হারটা, গতিবেগ চেঞ্জ হওয়ার হারটাকে আমরা এক্সিলারেশন বলি। যদি গতিবেগ চেঞ্জ হওয়ার হারটা পজিটিভ হয় বা ধনাত্মক হয় তাহলে তখন ত্বরণ হবে, মানে স্পিডটা বাড়বে। কিন্তু যদি গতিবেগ চেঞ্জ হওয়ার হারটা ঋণাত্মক হয় বা নেগেটিভ হয় তখন স্পিডটা কমবে, তার মানে হচ্ছে মন্দন হবে। এতটুকু বোঝা গেছে? আচ্ছা, নেক্সট টপিক হচ্ছে ইকুয়েশন অফ মোশন। মোশনের কিছু ইকুয়েশন আছে যেগুলো ফিজিক্সের অবজেক্টিভ টাইপ অঙ্ক করার ক্ষেত্রে আমাদের কিন্তু দরকার। যেরকম প্রথম ইকুয়েশন, 3টা ইকুয়েশন আছে ওই নিউটনের সূত্রের মতনই, মোশনের সূত্রেও 3টা আমাদের মেইন প্রধান ইকুয়েশন থাকে, যেটার মধ্যে থেকে বিভিন্ন ম্যাথামেটিক্যাল টার্ম পরীক্ষায় টুকটাক এসে থাকে। প্রথমটা হচ্ছে গিয়ে ভি ইজ ইকুয়াল টু এ প্লাস ইউ প্লাস এটি। প্রথমটা হচ্ছে গিয়ে ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি। এখানে ভি হচ্ছে অন্তিম বেগ, ইউ হচ্ছে প্রারম্ভিক বেগ, আর এ হচ্ছে অ্যাক্সিলারেশন, এ হচ্ছে অ্যাক্সিলারেশন, আর টি হচ্ছে টাইম, টি হচ্ছে টাইম। তো ভি, ভি মানে অন্তিম বেগ। প্রথমটা কি বলেছে যে আমি জাস্ট একটা ইলাবোরেট করে দিচ্ছি যাতে পরবর্তীতে টার্মগুলো নিয়ে কোনো অসুবিধা না হয়। ফার্স্ট ইকুয়েশনে বলেছে যে কোনো বস্তুর অন্তিম বেগ, কোনো বস্তুর লাস্টের মানে অন্তিম বেগ মানে কি, শেষ মোমেন্টে যেই বেগটা হচ্ছে সেই বেগটা, কোনো বস্তুর অন্তিম বেগ তার শুরুর বেগ প্লাস তার যেই অ্যাক্সিলারেশন হচ্ছে ওটার সাথে টাইমের মাল্টিপ্লিকেশনের যোগফল। একটু কমপ্লিকেটেড লাগলো। আচ্ছা, ধরো আমি একটা গাড়ি চালাচ্ছি, তো গাড়িটা আমার প্রথম দিকে একটু স্লো থাকবে, তারপরে আস্তে আস্তে আমি যত এক্সেলারেট করব, মানে যত আমি ত্বরণ দেব গাড়িটাকে, তত সেটা তাড়াতাড়ি যাবে, আর খুব কম টাইমের মধ্যেই তখন সেটা অনেকটা পথ যাবে। তো এই যে এই স্পিডটা আস্তে আস্তে আমার 20, 30, 40, 50, 60, 70, 100 এভাবে বাড়তে থাকলো। লাস্টে গিয়ে যেই লাস্ট মোমেন্টে যেই বেগটা থাকবে ওটা 140ও হতে পারে, 120ও হতে পারে, 130ও হতে পারে। যেই লাস্ট আমার অন্তিম বেগটা থাকবে সেই অন্তিম বেগটা প্রথমের যেই বেগটা থাকবে প্রারম্ভিক বেগ, মানে আমি যদি ধরো আমি 20তে কন্টিনিউয়াসলি চালিয়ে যাচ্ছিলাম, বাট তখন আমার মনে হলো যে না আমার একটু বেশি তাড়াতাড়ি চলা দরকার, বা 40-এ আমি কন্টিনিউ চালিয়ে যাচ্ছিলাম বাট আমার মনে হলো যে একটু বেশি তাড়াতাড়ি চলা দরকার, সেই ক্ষেত্রে আমি 40-এর থেকে আস্তে আস্তে অ্যাক্সিলারেট করে 180 অবধি গেলাম বা 140 অবধি গেলাম স্পিডে, কিলোমিটার পার আওয়ার। তো এবার আমার এই প্রারম্ভিক বেগ যেটা আছে সেটা হচ্ছে ওই যে 40 কিলোমিটার যেটা ছিল সেটা, প্লাস আমি যত কিলোমিটার বেগে এক্সিলারেট করলাম তার মান ইনটু টাইমটা ইজুকাল টু করলে পরে আমার বেরিয়ে যাবে অন্তিম বেগটা কত ছিল। এটা হচ্ছে প্রথম ইকুয়েশন। সেকেন্ড ইকুয়েশন হচ্ছে গিয়ে এস ইজুকাল টু ইউটি
প্লাস হাফ এটি স্কোয়ার। এখানে এস মানে হচ্ছে সরণ, এখানে এস মানে হচ্ছে সরণ। এখন এস বা সরণ ইজুকাল টু কোনো বস্তুর প্রারম্ভিক বেগ ইন্টু সময় প্লাস হাফ ইন্টু এক্সিলারেশন ইন্টু সময়ের স্কোয়ার। বোঝা গেল? এটাকে যদি আমি টোটালটা বাংলায় বলি তাহলে পরে সেটা হবে কোনো বস্তু যদি মোশনে থাকে তাহলে তার সরণ কতটা হবে সেটা ডিপেন্ড করবে তার প্রারম্ভিক বেগ ইন্টু সময় প্লাস হাফ ইন্টু এক্সিলারেশন, মানে তার ত্বরণটা ইন্টু ত্বরণ বা মন্দনও হতে পারে, এক্সিলারেশন ইন্টু সময়ের স্কোয়ার। এটা হচ্ছে সেকেন্ড ইকুয়েশনে বলা আছে। আর থার্ড ইকুয়েশনে আছে হচ্ছে ভি স্কোয়ার ইজুকাল টু ইউ স্কোয়ার প্লাস 2as। ভি স্কোয়ার মানে এখানে কি ছিল, প্রারম্ভিক বেগটা ছিল জাস্ট, এখানে অন্তিম বেগটা জাস্ট ছিল, আর এখানে হচ্ছে অন্তিম বেগের স্কোয়ার। প্রারম্ভিক বেগের বর্গ ইজুকাল টু অন্তিম বেগের বর্গ ইজুকাল টু প্রারম্ভিক বেগের স্কোয়ার প্লাস 2 ইন্টু ত্বরণ বা মন্দন, মানে অ্যাক্সেলারেশন, পজিটিভ হতে পারে নেগেটিভ হতে পারে, ইন্টু সরণ। মানে কোনো বস্তুর অন্তিম বেগের বর্গ বা অন্তিম বেগের স্কোয়ার আমার যদি বের করতে হয় তাহলে তার প্রারম্ভিক বেগের স্কোয়ার নিতে হবে প্লাস 2 ইন্টু ত্বরণ বা মন্দন মানে অ্যাক্সেলারেশন ইন্টু সরণ করলে পরেই আমাদের এটা আমরা পেয়ে যাব। আচ্ছা, এখন এগুলো আমাদের কেন দরকার? এগুলো আমাদের দরকার কারণ কিছু কিছু অঙ্ক থাকে যেগুলোতে এখন সভাপতির প্রশ্ন উঠেছে অঙ্ক যদি আসে তাহলে তো একটার থেকেই আসতে পারে, তিনটা কেন দরকার, তাই না? তিনটে দরকার, তার প্রধান কারণ হচ্ছে যে এটাতে দেখো তিনটে 1 2 3 4টা, এখান থেকে কিন্তু 4টা জিনিস মাত্র বের করা যাবে। কি কি বের করা যাবে? এখান থেকে বের করা যাবে ভি এর মান মানে অন্তিম বেগের মান, ইউ এর মান মানে প্রারম্ভিক বেগের মান, অ্যাক্সিলারেশনের মান মানে ত্বরণ বা মন্দনটা, আর হচ্ছে টি বা টাইম বের করা যাবে। এখান থেকে কি কি বার করা যাবে? এখান থেকে কিন্তু একটা জিনিস অ্যাড হচ্ছে, সেটা হচ্ছে এস বা সরণ। এখান থেকে কি কি বার করা যাচ্ছে? এখান থেকে সরণ বার করা যাবে এস, প্রারম্ভিক বেগ বার করা যাবে ইউ, এবং টাইম বার করা যাবে। এখান থেকে এই তিনটা জিনিস বার করা যাচ্ছে। এখান থেকে কি বের হবে? এখান থেকে বের হবে হচ্ছে ভি স্কোয়ারের মান মানে অন্তিম বেগের বর্গের মান বেরোবে, প্রারম্ভিক বেগের বর্গের মান বেরোবে, অ্যাক্সেলারেশন ত্বরণ বা মন্দন বেরোবে, এবং এস বা মানে সরণ বেরোবে। এই তিনটা জিনিস থেকে কিন্তু আমরা দেখো তিনটা আলাদা আলাদা জিনিস বের করতে পারছি। একটার থেকে আমরা ভি ইউ এ টি 4টাই বার করেছি, আরেকটার থেকে আমরা এস ইউ টি 3টা বার করতে পারছি। এখানে আবার ভি পারছি না বা এ পারছি না, কিন্তু লাস্টেরটার মধ্যে ভি স্কোয়ার ইউ স্কোয়ার এ এস সময় পাচ্ছি না, বা টিটা এখানে পাচ্ছি না। তো এই তিনটা ফর্মুলা পার্টিকুলার আলাদা আলাদা অঙ্কের জন্য প্রযোজ্য, যেই অঙ্কগুলোতে আমাদের কি করে আমরা অঙ্কগুলো করবো আমি জাস্ট একটু বলে দিই। এখানে কোনো যদি অঙ্ক থাকে সেখানে আমার দেখতে হবে কি দেওয়া আছে। সেখানে যদি এস আর টি দেওয়া থাকে তাহলে, আর যদি ইউ বার করতে বলে তাহলে আমরা সেকেন্ড ইকুয়েশনটা ফেলে দেবো। যদি সেখানে এ টি আর ইউ দেওয়া থাকে আর ভি বার করতে বলে তাহলে আমরা ফার্স্ট ইকুয়েশনটা ফেলে দেবো। থার্ড ইকুয়েশনটা কেন ফেলতে পারবো না? তার কারণ হচ্ছে আমাদের কাছে ইউ এ আর টি দেওয়া থাকে বা আছে, কিন্তু আমাদের এখানে তো টি নেই, তাহলে আমরা থার্ড ইকুয়েশনে ফেলতে পারবো না। আমাদের প্রথম ইকুয়েশনে ফেলেই ভিটা বের করতে লাগবে। সেকেন্ড ইকুয়েশনে তো ভি নেই, আমরা কি করে বের করবো, তাই না? তো সেই জন্য ইউ এ টি মানে প্রারম্ভিক বেগ, এক্সিলারেশন অ্যান্ড টাইম যদি দেওয়া থাকে সেখান থেকে আমরা ভিটা কিন্তু ইজিলি বার করতে পারবো ফার্স্ট ইকুয়েশন দিয়ে। থার্ড ইকুয়েশন দিয়ে কি পারবো? আমাদের যদি ভি স্কোয়ার আর ইউ স্কোয়ার বলে দেয়, এটাও যদি বলে দেয় তাহলে পরে আমরা এসটা কিন্তু এখান থেকে বার করতে পারবো, বা এরকম উল্টোও হতে পারে। আমি জাস্ট বলছি যে কি করে আমাদের অঙ্কটা আমরা ইজিয়েস্ট ওয়েতে করতে পারবো। এতটুকু ক্লিয়ার? আচ্ছা, একটা ছোট্ট টপিক আছে জাস্ট, সেটা হচ্ছে প্রজেক্টাইল মোশন। হোয়াট ইজ প্রজেক্টাইল মোশন? প্রজেক্টাইল মোশন খুব সরল একটা জিনিস, জাস্ট এখান থেকে আমাদের একটা জিনিসই মনে রাখতে হবে। প্রজেক্টাইল মোশন হচ্ছে, এখানে আমি যদি এখান থেকে কোনো একটা পাথরকে ছুঁড়ি, মন দিয়ে শুনবে ব্যাপারটা, আমি যদি কোনো একটা পাথরকে এখান থেকে ছুঁড়ি তাহলে আমি কোন অ্যাঙ্গেলে ছুঁড়লে পরে পাথরটা সব থেকে বেশি দূরে যাবে? আমাদের ইম্পর্টেন্ট খালি একটা জিনিসই আছে। প্রজেক্টাইল মোশনে মেইনলি বলা থাকে থিটা আর রেঞ্জ আর হাইটটা। এটা
থিটা রেঞ্জ মানে হচ্ছে কত দূরে যাবে, আর হাইট মানে হচ্ছে কত উপরে উঠবে। আমরা এখান থেকে দেখতে পারি যে কোনো পাথরকে যদি আমরা ওপরের দিকে ছুড়ি তাহলে পরে সেটা কিন্তু বেশি দূর যাবে না, তাই না? আমরা যদি কোনো পাথরকে এভাবে ছুড়ি তাহলে পরে কিন্তু সেটা এভাবে এসে পড়বে, মানে রেঞ্জটা তার কমে যাবে। কিন্তু যদি আমরা আবার সেটাকে একটু নিচে ছাড়ি, মানে একটু নিচ দিয়ে ছাড়ি, তাহলে পরে কিন্তু সেটা হাইটটাই বেশি উঠবে না, কিন্তু রেঞ্জটা কিন্তু অনেকটাই অতিক্রম করবে। তাহলে আমরা এটা বলতে পারি যে হাইটের সাথে এখানে রেঞ্জের ব্যস্তানুপাতিক সম্পর্ক না। হাইট যদি বেশি হয় রেঞ্জ কম হবে, আর হাইট যদি কম হয় রেঞ্জ তুলনামূলক বেশি হবে, তাই তো? কিন্তু আমাদের এগুলো কিছু খুব একটা জানার দরকার নেই, মাথা ঘামানোর দরকার নেই। আমাদের জাস্ট এটা জানতে হবে যে কত ডিগ্রি কোণে, মানে কত ডিগ্রি অ্যাঙ্গেলে আমি যদি একটা পাথরকে ছুঁড়ি সেটা ম্যাক্সিমাম রেঞ্জ আমরা পাবো। সেটা হচ্ছে থিটা ইজুকাল টু 45 ডিগ্রি। থিটার মান যদি 45 ডিগ্রি হয় তার মানে হচ্ছে আমরা যদি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে কোনো জিনিসকে আকাশের দিকে ছুঁড়ি তাহলে সেই জিনিসটা সব থেকে বেশি দূরত্ব অতিক্রম করে আবার মাটিতে পড়বে। এতটুকু বোঝা গেছে? আচ্ছা, আমার মনে হয় না কারোর এখানে কোনো কনফিউশন থাকার কথা। যদি কনফিউশন থাকে কমেন্ট বক্সে আমাকে জানাতে পারো। এবং তোমাদের যদি মনে হয় যে আমি যে লাস্ট আগের 3টা ফর্মুলা দেখালাম, এই যে ইকুয়েশন অফ মোশনের ফার্স্ট ফর্মুলা, সেকেন্ড ফর্মুলা এবং থার্ড ফর্মুলা, এই 3টার থেকে যদি ম্যাথ করতে চাও বা তোমাদের মনে হয় যে এখান থেকে ম্যাথটাও দেখিয়ে দিলে ভালো হয় একেবারে, তাহলে পরে সেটা কমেন্ট বক্সে জানাও। তাহলেই আমি নেক্সট ক্লাসে এই 3টার ম্যাথ প্লাস নিউটনের যেই ফার্স্ট সেকেন্ড থার্ড ল আছে ওই 3টা তো আলোচনা করবই, প্লাস ওই 3টার ম্যাথ নিয়েও আলোচনা করব, বা 1-2টা বা 3-4টা ম্যাথ আমরা এখানে করে দেখব। এটা যদি তোমাদের ইচ্ছা হয় আর কি, তাহলে পরে তোমরা কমেন্ট বক্সে এটা কমেন্ট করতে পারো। তাহলে পরে আমি এই 3টারই মানে এই 6টা লয়েরই ম্যাথ আলাদা আলাদা করে করিয়ে দেবো। আজকের জন্য এতটুকু থাকবে। ভিডিওটা ভালো লেগে থাকলে বা ইনফরমেটিভ লেগে থাকলে লাইক শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো, কারণ সাবস্ক্রাইব করলে পরেই তোমরা বুঝতে পারবে আমি কখন ভিডিও দিচ্ছি, আমি কখন ভিডিও দিচ্ছি না। থ্যাংক ইউ।